সবাইকে স্বাগত আজকের এই বিশ্লেষণে। একদম সরাসরি মূল বিষয় ঢোকা যাক। ভারত কি সত্যি এমন এক রাজনৈতিক ভবিষ্যতের দিকে এগোচ্ছে যেখানে শক্তিশালী কোনো বিরোধী দলই আর অবশিষ্ট থাকবে না? প্রশ্নটা বেশ গভীর, তাই না? এই বিষয়টারই গভীরে গিয়ে আসল চিত্রটা বোঝার চেষ্টা করব। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজ আমরা ঠিক কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। প্রথমে আমরা বিরোধী শূন্য ভারত ধারণাটা বুঝব। এরপর বর্তমান শাসক দলের আধিপত্য, বিরোধীদের কৌশলগত ব্যর্থতা, রাজনৈতিক বিস্তারের নানা উপায় এবং সবশেষে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ার উপর এর প্রভাব নিয়ে কথা বলব। ১ নম্বর অংশ, একটি বিরোধী শূন্য ভারত, মূল ধারণার বিশ্লেষণ। বর্তমান শাসক দল বেশ দ্রুতগতিতে দেশটাকে এমন এক অবস্থার দিকে নিয়ে যাচ্ছে যাকে আক্ষরিক অর্থেই বিরোধী শূন্য রাষ্ট্র বলা যেতে পারে। এটা কিন্তু স্রেফ রুটিন রাজনৈতিক পালাবদল নয়, বরং একটা সুপরিকল্পিত কাঠামোগত পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। আর এখানেই সবচেয়ে বড় প্রশ্নটা সামনে আসে। লড়াই করার মতো যদি কোনো প্রতিদ্বন্দ্বী না থাকে, তাহলে আসলে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার কি হয়? একতরফা রাজনৈতিক পরিবেশ যে কোনো দেশের গণতান্ত্রিক কাঠামোতে বেশ বড়সড় পদ্ধতিগত ঝুঁকি তৈরি করতে পারে। ২ নম্বর অংশ, বিজেপির নির্বাচনী আধিপত্যের বিশ্লেষণ বা ক্ষমতার বিশালতা। শাসক দলের বর্তমান রাজনৈতিক অবস্থানটা আসলে ঠিক কতটা বড় সেটা বুঝতে হলে আমাদের কিছু নির্দিষ্ট পরিসংখ্যানের দিকে তাকাতে হবে। ৬৫%। সংখ্যাটা একবার ভাবুন। ভারতের মোট ভূখণ্ডের প্রায় ৬৫% এলাকাই এখন শাসক দলের অধীনে। এর মধ্যে রয়েছে ২০টি রাজ্য এবং ২টি কেন্দ্রশাসিত অঞ্চল। ভৌগোলিক আর রাজনৈতিক দুই দিক থেকেই এটা আক্ষরিক অর্থেই এক বিশাল আধিপত্য। আর এই আধিপত্যের উল্টো পিঠের ছবিটা কেমন? গত এক দশকে প্রধান বিরোধী দলের পতনের এই চিত্রটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। এই যে ধরুন ২০১৪ সালে তারা ১৩টি রাজ্যে ক্ষমতায় ছিল, মাত্র ২ বছরের মধ্যে মানে ২০১৬তে সেটা নেমে এলো ৬টিতে, ২০১৮তে আরও কমে মাত্র ৪টিতে এসে ঠেকল, আর বর্তমানেও তারা ওই ৪টি রাজ্যে আটকে আছে। উত্থান আর পতনের এই বিপরীত চিত্রটা কিন্তু বেশ লক্ষণীয়। এবার আসি ৩ নম্বর অংশে, বিরোধীদের কৌশলগত ব্যর্থতা এবং অভ্যন্তরীণ দ্বন্দ্ব। এই যে পতন, এর জন্য কিন্তু শুধু শাসক দলের শক্তিই একমাত্র কারণ নয়, বিরোধী দলের নিজস্ব কৌশলগত ব্যর্থতাগুলো খুব কড়াভাবে উঠে এসেছে। চলুন ত্রুটিগুলো কোথায় সেটা একটু খতিয়ে দেখি। নির্দিষ্ট ব্যর্থতাগুলোর দিকে তাকালে বেশ কিছু চমকে দেওয়ার মতো তথ্য মেলে। যেমন ধরুন ২০১৪ থেকে ২০২১ সালের মধ্যে প্রধান বিরোধী দলের প্রায় ২২২ জন নেতা দল ছেড়েছেন, আর বাংলায় তারা একটা আসনও পায়নি। অন্যান্য আঞ্চলিক দলের অবস্থাও তথাইবচ। পাঞ্জাবে আম আদমি পার্টির ৭ জন সাংসদ দল ত্যাগ করেছেন শীর্ষ নেতৃত্ব আইনি লড়াইয়ের মুখে। ওদিকে তৃণমূল কংগ্রেস এমন একটা রাজ্য চালাচ্ছে যেখানে প্রায় ৮ লক্ষ কোটি টাকার বিপুল ঋণের বোঝা, আর ঋণ জিডিপি অনুপাত প্রায় ৩৭.৯৮%। এই বিষয়গুলো কিন্তু বিরোধী দলগুলোর একদম ভেতরের দুর্বলতাগুলোকেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। জোট রাজনীতির ক্ষেত্রে একটা অদ্ভুত স্ববিরোধিতাও কিন্তু স্পষ্ট। খেয়াল করলে দেখা যাবে জাতীয় স্তরে এই দলগুলো শাসক দলের বিরুদ্ধে একজোট হওয়ার কথা বলছে, অথচ রাজ্য স্তরে মানে বাংলা, দিল্লি, উত্তরপ্রদেশ বা পাঞ্জাবে তারা একে অপরের বিরুদ্ধেই একেবারে আদা জল খেয়ে লড়ছে। এই অদ্ভুত দ্বিমুখী নীতি সাধারণ ভোটারদের কাছে বেশ একটা বিভ্রান্তিকর বার্তায় পৌঁছে দেয়। তো এই পুরো যুক্তির সারমর্মটা কি দাঁড়ালো? মূল সমস্যা হলো বিরোধীরা একদম তৃণমূল পর্যায়ে কাজ করতে ব্যর্থ হচ্ছে। দৈনন্দিন সমস্যা নিয়ে ভোটারদের সাথে কথা বলার বদলে তাদের বেশিরভাগ সময় চলে যাচ্ছে নিজেদের দলের ভাঙন ঠেকাতে। সাধারণ মানুষকে দেওয়ার মতো কোনো সুসংহত বাস্তবসম্মত বিকল্প পরিকল্পনাই তাদের কাছে নেই। ৪ নম্বর অংশ, রাজনৈতিক বিস্তারের কৌশল, আদর্শ, সংস্থা এবং অপারেশন লোটাস। এবার একটু দেখে নেওয়া যাক শাসক দল ঠিক কি কৌশল ব্যবহার করে নিজেদের এই বিশাল সাম্রাজ্য বিস্তার করছে। রাজনৈতিক মহলে অপারেশন লোটাস শব্দটা বেশ পরিচিত, তাই না? উৎস অনুযায়ী এর মূলত ৩টে ধাপ আছে। প্রথমে যেসব রাজ্যে বিরোধীদের সংখ্যাগরিষ্ঠতা খুব সামান্য সেগুলোকে চিহ্নিত করা, তারপর নানাভাবে বিরোধী দলের গুরুত্বপূর্ণ বিধায়কদের দল ত্যাগ করতে প্ররোচিত করা, আর সবশেষে আগের সরকারের পতন ঘটিয়ে একটা নতুন জোট সরকার গড়ে তোলা, একেবারে ছকে বাঁধা পদ্ধতি। আর এই তাত্ত্বিক ধাপগুলোর কিছু বাস্তব প্রমাণও কিন্তু চোখের সামনেই আছে।
এই যেমন 2017 সালে গোয়ায় 40টি আসনের মধ্যে 17টি জিতে সবচেয়ে বড় দল হওয়ার পরও কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা হারায়। আবার 2020 সালে মধ্যপ্রদেশে 22 জন বিধায়ক দল ছাড়লে সরকারের পতন ঘটে। আর 2022 সালে মহারাষ্ট্রে শিবসেনার অভ্যন্তরীণ কোন্দলের জেরে গোটা সরকারই পড়ে যায়। প্রতিটা ক্ষেত্রে কিন্তু নির্বাচনের প্রাথমিক ফলাফলটাকে একটা পর্যায়ে গিয়ে উল্টে দেওয়া হয়েছে। রাজনৈতিক বিস্তারের আরেকটা বড় হাতিয়ার নাকি তদন্তকারী সংস্থাগুলোর ব্যবহার। এই চারটার দিকে একটু লক্ষ্য করুন। 2014 সালের আগে যেখানে ইডি বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের মামলার সংখ্যা ছিল মাত্র 24টি, সেখানে 2014 সালের পর সেটা এক ধাক্কায় 5গুলোরও বেশি বেড়ে দাঁড়িয়েছে 121টিতে। কেন্দ্রীয় সংস্থাগুলোর এই বাড়তি তৎপরতা যে রাজনৈতিক বিরোধীদের ওপর চাপ সৃষ্টির একটা বড় কৌশল, সেটা বলাই বাহুল্য। তবে এই পুরো পরিসংখ্যানের সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হলো এই 6.5% হিসাবটা। এই যে বিপুল হারে মামলা বাড়ল, এর প্রায় 95%ই কিন্তু বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে। অথচ অবাক করা ব্যাপার হল দোষী সাব্যস্ত হওয়ার হার মাত্র 6.5%। এই বিশাল ফারাকটা ইঙ্গিত দেয় যে ন্যায় বিচার নিশ্চিত করার চেয়ে হয়তো রাজনৈতিক চাপ সৃষ্টি করাটাই এখানে মুখ্য উদ্দেশ্য। এর পাশাপাশি আরও একটা সুস্পষ্ট ব্লুপ্রিন্ট বা রূপরেখা কাজ করে। যেমন ধরুন, বিশাল হিন্দু ভোট ব্যাংককে এক ছাতার তলায় আনা, 370 ধারা বা রাম মন্দিরের মতো মূল আদর্শগত এজেন্ডাগুলো বাস্তবায়ন করা, পাশাপাশি রাজ্য স্তরে নানা রকম বিনামূল্যে সুবিধার প্রতিশ্রুতি দিয়ে বিরোধীদের রীতিমতো টেক্কা দেওয়া, এমনকি কারাবন্দী নেতাদের বিরুদ্ধে 130তম সংশোধনী কাজে লাগানোর বিষয়টিকেও এই সম্প্রসারণ কৌশলের একটা বড় অংশ হিসেবেই দেখা হচ্ছে। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি 5 নম্বর অংশ, গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রভাব এবং এটি কেন গুরুত্বপূর্ণ। এই যে পুরো রাজনৈতিক প্রেক্ষাপটটা দেখলাম, এটা দেশের বৃহত্তর শাসন ব্যবস্থার জন্য আসলে কি অর্থ বহন করে। চলুন এবার সেটাই একটু মূল্যায়ন করা যাক। সবার আগে বোঝা দরকার, একটা গণতান্ত্রিক ব্যবস্থায় বিরোধী দলের আসল কাজটা কি। বিরোধী দল মানে শুধু ভোটে দাঁড়ানোর একটা দল নয়, এটা একটা অপরিহার্য সত্তা। এদের মূল কাজ হল শাসক দলের ওপর ক্রমাগত চাপ বজায় রাখা, সরকারের জবাবদিহি নিশ্চিত করা, আর কেউ যেন একচেটিয়া ক্ষমতা দখল করতে না পারে সেদিকে নজর রাখা। এই ব্যবস্থাটা দুর্বল হয়ে পড়লে কিন্তু পুরো গণতান্ত্রিক কাঠামোটাতেই চির ধরতে পারে। এই গোটা বিশ্লেষণের চূড়ান্ত উপসংহারটা বেশ পরিষ্কার। যখন কোনো বিরোধী দল জনগণের দৈনন্দিন সমস্যাগুলো নিয়ে লড়াই না করে কেবল নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার দৌড়ে ব্যস্ত থাকে, তখন এর আসল মাসুলটা গুনতে হয় সাধারণ মানুষকেই। একটা অযোগ্য বিরোধী দলের মানেই হল শাসক দলের কোনো জবাবদিহিতা না থাকা, আর দীর্ঘমেয়াদে এটা পুরো সিস্টেমের জন্যই মারাত্মক ক্ষতিকার। সবশেষে শক্তিশালী উক্তি দিয়ে আজকের আলোচনাটা শেষ করব। কংগ্রেস ভুগছে না, দেশ ভুগছে। কথাটার গভীরতা একবার ভেবে দেখার মতো। একটা ভারসাম্যহীন, বিরোধীশূন্য রাজনৈতিক পরিবেশে সাধারণ নাগরিকদের আসলে কতটা চড়া মূল্য জোগাতে হয়, এই কথাটা ঠিক সেই দিকেই আঙুল তোলে। একটা মজবুত বিরোধী দল ছাড়া গণতন্ত্র কি সত্যিই তার আসল রূপে টিকে থাকতে পারে, নাকি সেটা শুধুই একটা একতরফা শাসনে পরিণত হয়? ভাবার মতো একটা প্রশ্ন, তাই না? আজকের এই বিশ্লেষণে আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।